হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে প্রান্তিক প্রকাশনীর প্রশ্ন প্রস্তুতি বই থেকে আমরা ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের যেটা প্রথম স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করব। তার আগে তোমরা দেখে নাও, তোমরা অনেকেই জানো যে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে 40 নম্বরের প্রশ্নপত্র হবে, যেখানে আমাদের একটাই চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 3-র অনেকগুলো আবার সাব ইউনিট রয়েছে, অনেকগুলো ভাগ রয়েছে, কিন্তু পুরো 3 নম্বর চ্যাপ্টারের যতগুলো ভাগ রয়েছে মানে সম্পূর্ণ 3 নম্বর চ্যাপ্টারটা কিন্তু আমাদের সেকেন্ড সামেটিভের মধ্যে রয়েছে। এই চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ 5টা আসবে, 1 নম্বরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো 10টা আসবে, 2 নম্বরের 5টা প্রশ্ন এবং 5 নম্বরের 3টে প্রশ্ন আসবে। এরকমভাবে মোট 40 নম্বরের তোমরা কিন্তু প্রশ্নপত্র পাবে। চলো প্রথম যে স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করি। আমাদের বিভাগ ক থেকে এমসিকিউর মধ্যে প্রথম প্রশ্ন দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়া আলোক নিরপেক্ষ দশায় মানে অন্ধকার দশায় উৎপন্ন প্রথম যেটা স্থায়ী জৈব যৌগ সেটা হচ্ছে দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ, গ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারালডিহাইড। ওকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি যেটা তৈরি হয় সেটা হচ্ছে দুটো, শর্করা ভঙ্গক উৎসেচক নয় যেটা সেটা হচ্ছে লাইপেজ, এটা ফ্যাট ভঙ্গক, তাই না? এরপরে রজন উৎপাদনকারী উদ্ভিদ যেটা সেটা হচ্ছে পাইন, আর যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটা হচ্ছে এভি নোড। কেমন? আর স্বাভাবিক পেসমেকার সেটা এসএ নোডকে বলা হয়। বিভাগ খ, প্রথম প্রশ্ন এখানে কোন প্রকার সন্ধানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। অ্যাসিটিক অ্যাসিড সন্ধানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কিন্তু ল্যাকটিক অ্যাসিড সন্ধানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। রক্ততঞ্চন রোধক মানে রক্ততঞ্চনে বাধা দেয় সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের রক্তের মধ্যে থাকে, সেটা হচ্ছে হেপারিন, যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। একটি পিত্ত লবণ সোডিয়াম টরোকোলেট লিখতে পারো। কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয় সেটা হচ্ছে যকৃৎ, এবং চক্রটার নাম অনেক সময় আসে আমাদের, সেটা হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়। তাহলে কোন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া যকৃতে ইউরিয়াতে পরিণত হয়, তখন আনসার হবে অর্নিথিন চক্র। এটাও কিন্তু আসে। পত্ররন্ধ্রের উন্মোচন যেটা সেটা রক্ষী কোষের বা গার্ড সেলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাগুর মাছের ক্ষেত্রে শ্বাসবৃক্ষ দেখা যায়। আর মানুষের ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী উৎপন্ন হয়। সত্য মিথ্যার মধ্যে সালোক সংশ্লেষে অক্সিজেন উৎস জল, এটা সত্য। ব্যাপন প্রক্রিয়া অর্ধবৃত্ত পর্দার প্রয়োজন, এটা মিথ্যা, যেহেতু অভিশ্রবণের প্রয়োজন হয়। মূলজ চাপ রসস্ফীতি চাপের কারণে হয়, এটাও সত্য। ম্যাচিংয়ের মধ্যে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ সেটা হচ্ছে গদ। অ্যালভিওলাই ফুসফুসের বায়ুথলিকে বলা হয়। ছোট ছোট বায়ু মানে থলি থাকে, অসংখ্য বায়ুথলি থাকে। রোগ জীবাণু ধ্বংস করে, সেটা হচ্ছে শ্বেতরক্তকণিকার কাজ। বিভাগ আমরা গ দেখে নেব। বিভাগ গ থেকে আমাদের প্রথম প্রশ্ন প্রাণী পুষ্টির পর্যায়ে, সেটা হচ্ছে খাদ্য গ্রহণ, তারপর হচ্ছে পরিপাক, তারপরে খাদ্যের সরল অংশের শোষণ হয়, তারপরে সেটার আত্তীকরণ ঘটে এবং অপাচ্য অংশের বহিষ্করণ ঘটে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে অঙ্গার আত্তীকরণ কি। এটা আমি প্রান্তিকের রেফারেন্স থেকে দেখাচ্ছি, তোমরা যে কোনো রেফারেন্স বই তোমাদের আছে সেখান থেকে করে নিতে পারো। আমি যেটা থেকে বেস্ট আনসার এবং সহজ এবং ভালো আনসার পেয়েছি সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। অঙ্গার আত্তীকরণ তোমরা লিখতে পারো যে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ক্লোরোপ্লাস্টের যেটা স্ট্রোমায় পরিবেশ থেকে কী হয়েছে, যে কার্বন ডাইঅক্সাইডটা গৃহীত হয় সেই মানে কার্বন ডাইঅক্সাইড নেওয়ার মাধ্যমে রিবিউলোজ বিসফসফেট মানে আরইউবিপির সঙ্গে বিক্রিয়া করে ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে পিজিএ তৈরি করে। ওকে, পরে তা থেকে গ্লুকোজ তৈরি হয়। এভাবে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বন কোষস্থ জৈব যৌগে গ্লুকোজে অঙ্গীভূত হওয়াকে সালোক সংশ্লেষের অঙ্গার আত্তীকরণ বলে। তাহলে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন কোষস্থ যৌগের মধ্যে অঙ্গীভূত হয়ে যাচ্ছে, এই যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অঙ্গার আত্তীকরণ। ওকে, তাহলে এটা লিখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, এখানে আমাদের ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন। প্রান্তিকের সহায়িকা 239 লিখবে ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এখানে এই অ্যাসিডের মধ্যে মানে সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টি কার্বক্সিলিক গ্রুপ মানে বন্ড COOH গ্রুপ থাকে। এ কারণেই ক্রেবস চক্রকে TCA ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। শিরা এবং ধমনির মধ্যে গঠনগত এবং কার্যগত পার্থক্য তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারো। একটা করে বলেছে, একটা গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করে পার্থক্য লিখবে আর কাজের পার্থক্য লিখে দেবে, তাহলে আনসার হয়ে যাবে। গঠনগত পার্থক্য হেডিং করবে, নিয়ে লিখবে ধমনির প্রাচীর স্থূল হয়, পেশিবহুল হয়, স্থিতিস্থাপক হয়। আর শিরার ক্ষেত্রে দেখো শিরার প্রাচীর অল্প পেশিবহুল বা অস্থিতিস্থাপক হয়। যদি এগুলো লিখতে কঠিন মনে হয়, যদি মনে হয় যে আমি পারছি না, এটা কঠিন মনে হচ্ছে, তাহলে তুমি এক গঠনগতর মধ্যে তুমি লিখতে পারো যে ধমনির গহ্বরের ব্যাস ছোট হয় এবং এর মধ্যে কপাটিকা থাকে না। আর এখানে লিখবে শিরার গহ্বরের ব্যাস বড় হয় কিন্তু এর মধ্যে কপাটিকা থাকে। গঠনগত পার্থক্য শেষ। এবার কার্যগত
লিখবে ধমনীর মধ্য দিয়ে বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়, তবে ব্যতিক্রম রয়েছে ফুসফুসি ধমনী। ফুসফুসি মানেই যখন থাকবে ধমনীর সামনে বা শিরার সামনে ফুসফুসিও কথা থাকবে, তার মানে উল্টো কাজ হবে। ফুসফুসি ধমনী দূষিত রক্ত পরিবহন করে। শিরার মাধ্যমে সবসময় দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবাহিত হয়। ব্যতিক্রম হচ্ছে ফুসফুসের শিরা, যেটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে দুটো আমাদের পার্থক্য লিখতে হবে। রসের উৎস আমার কাছে, আমি এই বইটা ব্যবহার করি, হাজরা আচার্যর বই, টেক্সট বইটা খুব সুন্দর লাগে আমার। পেজ নাম্বার 66-এ তোমরাও ওই টেক্সট বইয়ের মধ্যে মোটামুটি বিভিন্ন যে মানে পাবলিকেশন আছে একই রকম পেজ নাম্বারে মোটামুটি পাওয়া যায়। লিখবে যে প্রক্রিয়ায় উদ্ভিদের মূল দ্বারা শোষিত জল ও জল দ্রবীভূত খনিজ লবণ বা রস, যেটাকে আমরা স্যাপ বলি, সেটা জাইলেম বাহিকার মাধ্যমে অভিকর্ষের বিপরীতে মানে উল্টো দিকে, উপর দিকে, নিচ থেকে উপরের দিকে ঊর্ধ্বমুখে বাহিত হয়ে পাতার কোষে পৌঁছায়, সেই পদ্ধতিকে রসের উৎস্রোত বলা হয়। নেক্সট, বৃক্কের দুটি কাজ, এটা আমাদের আগের টার্মে হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের দিয়েছে বৃক্কের দুটি কাজ। আমি এখানে ব্যাখ্যা করছি না, কেমন? এখানে 1, 2, 3টে ব্যাখ্যা মানে আমাদের কাজ আছে, 3টের মধ্যে যে কোনো দুটো লিখবে। নেক্সট, থ্রম্বোপ্লাস্টিন। আমি একদম যাতে তোমরা করে, অনেকে আছো যারা একদম হুবহু আনসার হয়তো বলে দিই আমি, কিন্তু হয়তো শুনে শুনে লিখতে পারো না, তাদের জন্য আমি আনসার কিন্তু দেখিয়ে দিই। আমি বিভিন্ন রেফারেন্স থেকে যেমন করে হোক তোমাদের, বা না থাকলেও আমি লিখেও কিন্তু তোমাদের আনসারগুলো দিয়ে দিই, যাতে একদম রেডি থাকে। থ্রম্বোপ্লাস্টিন লিখবে দেহের কোনো স্থান কেটে গেলে রক্তের অনুচক্রিকাগুলি সেই অমসৃণ ক্ষতস্থানের সংস্পর্শে এসে ভেঙে যায়। এই ভাঙা অনুচক্রিকা ও ক্ষতস্থানে যেটা নষ্ট হয়ে গেছে সেই বিনষ্ট কলাকোষ থেকে মানে নিঃসৃত হয় এক ধরনের প্রোটিন, সেটার নামই হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এটা রক্ততঞ্চনের অন্যতম প্রধান উপাদান। তাহলে এটা এইটুকু লিখবে জাস্ট, এটা ছায়ার বই থেকে দেখালাম। আমরা পরের পাতায় চলে যাব। এখানে আমাদের পরের পাতায় কোশ্চেন দেখো, বিভাগ ঘ মানে প্রশ্নমান যেগুলো 5, রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। অনেক সময় আমাদের যেটা প্রশ্ন আসবে, দেখো ভালো করে বলি, রক্ততঞ্চন থেকে আমাদের প্রশ্ন আসবেই। শব্দ চিত্রের মাধ্যমে দেখাও, রেখাচিত্রের মাধ্যমে দেখাও বা পদ্ধতি, রক্ততঞ্চন অবশ্যই ভালো করে করবে। ওকে, এবং এখানে দেখো আরও অনেক প্রশ্ন রয়েছে, নেফ্রনের ছবি, হৃৎপিণ্ড লম্বচ্ছেদ, এই দুটোর ছবির মধ্যে যে কোনো একটা ছবি তোমাদের সেকেন্ড সেমিস্টারে আসবে, ভালো করে করে যাবে, সাজেশন দেবো এবং সাজেশন থেকে তোমরা কমন পাবে। যে কোনো স্কুলেই পড়ো না কেন, প্রত্যেকবার আমি সাজেশন কমন দিই, 100% কমন দেওয়ার চেষ্টা করি এবং তোমরা কিন্তু কমন পাও। প্রত্যেক বছর তোমরা দেখে এসছো, এবারও কিন্তু পাবে। ওকে, রক্ততঞ্চন পদ্ধতি আমরা দেখব, পেজ নাম্বার এখানে 98, অন্যান্য বইও দেখবে মোটামুটি থাকবে এরকম। রক্ততঞ্চন পদ্ধতি এখানে কি হয় আমাদের, দেখো আমরা খেয়াল করব, এখানে দিয়েছে আমাদের 3 নম্বর। ওকে, 3 নম্বর দিয়েছে, তাহলে একটু আমরা লিখবো এখানে। প্রথমে কি হয় বলতো, ক্ষতস্থান থেকে বেরিয়ে আসা রক্তের অনুচক্রিকা যেগুলো, সেগুলো ভেঙে যায়। আর আমরা একটু আগে দেখলাম যে অনুচক্রিকা যেগুলো ভেঙে যাচ্ছে সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। এবার ক্ষতিগ্রস্ত কলাকোষ, সেখান থেকেও থ্রম্বোপ্লাস্টিন বেরিয়ে আসবে বা নিঃসৃত হবে। থ্রম্বোপ্লাস্টিন রক্তরসে ক্যালসিয়াম বাইপজিটিভ আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রোথ্রম্বিনেজ নামক উৎসেচক গঠন করে। তাহলে থ্রম্বোপ্লাস্টিন ভাঙা বা ক্ষতস্থানের যেখানে অনুচক্রিকা থেকে এলো, ক্যালসিয়াম বাইপজিটিভ আয়নের সঙ্গে মিশলো, প্রোথ্রম্বিনেজ তৈরি করলো। দেখো ভাঙা অনুচক্রিকা, ক্ষতিগ্রস্ত কলাকোষ, থ্রম্বোপ্লাস্টিন বেরিয়ে আসছে, ক্যালসিয়াম বাইপজিটিভ মিশে প্রোথ্রম্বিনেজ তৈরি করছে। এখন তোমরা রেখাচিত্র সহজে করতে পারো, কিন্তু এখন ব্যাখ্যা করবে, যে 3 নম্বর দিয়েছে আর এটা প্র্যাকটিস করবে, কেমন? আর দ্বিতীয় ধাপে কি হচ্ছে, প্রোথ্রম্বিনেজ রক্তের হেপারিনকে নিষ্ক্রিয় করে দেয় এবং নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। তাহলে প্রোথ্রম্বিনেজ যেটা তৈরি হচ্ছে সেটা রক্তের হেপারিন কি করে, রক্তকে জমাট বাঁধতে দেয় না, কিন্তু এখন আমার কাজ হচ্ছে রক্ত তঞ্চন, মানে জমাট বাঁধতে হবে। তঞ্চন হবে মানে জমাট বাঁধা, তাহলে জমাট বাঁধাতে হবে। তাহলে হেপারিন যদি থাকে তাহলে কখনোই জমাট বাঁধবে না, হেপারিন তো বাধা দেবে। তাহলে হেপারিনকে ইনঅ্যাক্টিভ করতে হবে, নিষ্ক্রিয় করতে হবে, একদম সিম্পল লজিক। হেপারিনকে নিষ্ক্রিয় করতে হবে। তাহলে হেপারিনকে নিষ্ক্রিয় করবে কে? এই প্রোথ্রম্বিনে যেটা তৈরি হলো সেটা হেপারিনকে নিষ্ক্রিয় করবে। নিষ্ক্রিয় করার পর নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন যেটা আছে সেটা ক্যালসিয়াম বায়োপজিটিভ আয়ন তো আছে অলরেডি, তার সাহায্যে সক্রিয় থ্রম্বিনে পরিণত হবে, থ্রম্বিন তৈরি হচ্ছে। দ্বিতীয় ধাপ কমপ্লিট। এবার থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। এই থ্রম্বিন কী করলো, রক্তরসের মধ্যে ফাইব্রিনোজেন থাকে, সেটাকে ফাইব্রিনে পরিণত করে। এবার ফাইব্রিন যেই তৈরি হলো সেটা তন্তুর মতো, তাহলে ক্ষতস্থানে জালকের আকারে কিন্তু ছড়িয়ে যাবে বা বিস্তৃত হবে, নিয়ে রক্তকণিকাগুলো সেখানে আটকে যাবে, মানে রক্তপিণ্ড বা ক্লট তৈরি হবে। এরকমভাবে রক্ততঞ্চনটা কিন্তু ঘটে। 3টে ধাপ লিখবে। নেক্সট আমাদের কোশ্চেন, এখানে ক্ষুদ্রান্তে অবস্থিত ভিলাইয়ের কাজ কি? ভিলাইয়ের কাজ আমরা যদি টেক্সট থেকে লিখতে চাই, টেক্সট থেকে লিখতে চাইলে আমাদের এখানে লিখতে হবে, দেখো যে ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গ প্রধান হচ্ছে ভিলাই।
তাই না? ক্ষুদ্রান্ত শোষণের প্রধান অঙ্গ, কিন্তু ক্ষুদ্রান্তের এই এপিথেলিয়ামের মধ্যে আঙুলের মতো এই যে প্রবর্ধক থাকে, আঙুলের মতো প্রবর্ধক থাকে, এগুলোকে কি বলে? ভিলাই বলে। এই ভিলাইয়ের কেন্দ্রে একটা ল্যাকটিয়াল কোষ থাকে বা লসিকাবাহ থাকে, এরকে বেষ্টন করে রক্তজালক থাকে, এগুলোই কিন্তু মানে খাদ্যবস্তু শোষণে সাহায্য করে। এটাই সংক্ষেপে নিজে ভাষায় লিখবে। আর যদি তোমরা চাইছো যে আমি আমাকে রেফারেন্স বই থেকে দেখান আমি কীরকমভাবে লিখবো, তাহলে আমি ছায়া থেকে দেখাচ্ছি। ছায়াতে পেজ নাম্বার 251, কেমন? 251 ভিলাইয়ের কাজ। ওকে, এখান থেকে তোমরা কিন্তু লিখতে পারো। এই যে প্রথমে লিখবে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীর গাত্রে অবস্থিত আঙুলের মতো প্রবর্ধিত অংশ থাকে, একে ভিলাই বলে। ভিলাই পরিপাকের পর উৎপন্ন সরল খাদ্যের শোষণে সাহায্য করে, সেটাই লেখা আছে, কেমন? আলাদা এক্সট্রা কিছু লেখা নেই। এরপরে নেক্সট অথবা দিয়ে বৃক্কে নেফ্রনে রক্তের পরিস্রাবণ কিভাবে ঘটে, এটা 107 পাতায় আমরা পাবো। ওকে, গত বছর আমি ক্লাস দিয়েছিলাম, এগুলো সাবজেক্টিভ ক্লাস দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। রক্তের পরিস্রাবণের কথা বলা হয়েছে বা আল্ট্রাফিল্ট্রেশন, কেমন? আল্ট্রাফিল্ট্রেশন অফ ব্লাড। অন্তর্মুখী ধমনিকার ব্যাস সেটা গ্লোমেরুলাসের রক্তজলকের এবং বহির্মুখী ধমনিকার চেয়ে বেশি হয়। অন্তর্মুখীটা বড় হয় এবং বহির্মুখীটা ছোট হয়। এই কারণে কি হচ্ছে? গ্লোমেরুলাসে রক্তচাপটা বেড়ে যায়। গ্লোমেরুলাসের অতি সূক্ষ্ম ছাঁকনির, মানে গ্লোমেরুলাস অতি সূক্ষ্ম ছাঁকনির মতো কাজ করে, এখানে গ্লোমেরুলাস থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম ছাঁকনির মতো কাজ করবে। ফলে রক্তরসের কিছু অংশ পরিস্রুত হয়ে পরিস্রাবক ঝিল্লি অতিক্রম করে বোম্যান ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করে। এই তরলকে আমরা বলবো এবার গ্লোমেরুলাসের পরিস্রুত, কেমন? এরপর রক্তরসের প্রোটিন আর রক্তকণিকা ছাড়া প্রায় সব উপাদানই এই পরিস্রুত তরলে থাকে, যেমন ইউরিয়া থাকে, এর মধ্যে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড থাকে, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়াম আয়ন থাকে। প্রতি মিনিটে 2টি বৃক্ক দ্বারা 125 মিলিলিটার রক্ত পরিস্রুত হয় এবং প্রতিদিন গড়ে 170 থেকে 172 লিটার গ্লোমেরুলার পরিস্রুত উৎপন্ন হয়। বাকি রক্ত এবার বহির্মুখী ধমনিকা দিয়ে বাহিত হয়ে পেরিটিউবুলার, মানে বাইরের দিকে, কেমন? পেরিটিউবুলার জালকে প্রবেশ করে ও সেটার মাধ্যমে রক্তে ফিরে যায় বা ফিরে আসে। এরপর নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষে জল, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিলের ভূমিকা। জলের ভূমিকা হচ্ছে যে জল অন্যতম কাঁচামাল, এটা একটা প্রধান কাঁচামাল। 2 নম্বর হচ্ছে প্রক্রিয়ায় যে মানে গ্লুকোজে হাইড্রোজেন সরবরাহ করে জল বিশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হাইড্রোজেন। আর এটা লিখতে পারো সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল, যেটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু জল ভেঙেই তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লিখবে যে সালোক সংশ্লেষে 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইড দরকার। কার্বন ডাইঅক্সাইড কাঁচামাল হিসেবে ব্যবহার করে। আর সালোক সংশ্লেষে উৎপন্ন যে গ্লুকোজ, সে গ্লুকোজের মধ্যে যে কার্বন থাকে বা গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন থাকে সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। তো গ্লুকোজের মধ্যে অক্সিজেন যদি বলে তখন উত্তর হবে সেটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। আর উপজাত পদার্থ হিসেবে যে অক্সিজেন বেরিয়ে আসে তা আসলে আসে জল ভেঙে। এই দুটোর মধ্যে গন্ডগোল করবে না। ওকে, দুটো করে ভূমিকা লিখবে। আর এখানে আমাদের বলেছিল ক্লোরোফিলের ভূমিকা। ক্লোরোফিলের ভূমিকা হচ্ছে যে সূর্যালোকের ফোটন কণা সেটাকে শোষণ করে ক্লোরোফিল অ্যাক্টিভেট হয় বা সক্রিয় হয়। তারপর জলের আলোক বিশ্লেষণ মানে ফোটোলাইসিস ঘটবে, জল ভেঙে যাবে। ওকে, H+ আয়ন ও OH- আয়নে ভেঙে যাবে। নেক্সট হচ্ছে তুমি এটা লিখতে পারো, যদি 2 নম্বরটা বড় মনে হয় তাহলে এটা লিখতে পারো। ওকে, যে ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট মানে NADP+কে বিজারিত করতে সাহায্য করে। নেক্সট দেখো, বাষ্পমোচন হার নিয়ন্ত্রণের 4টি বহিঃশর্তের নাম লেখো বলেছে, শুধুমাত্র নাম লিখতে বলেছে, কিন্তু আমার মনে হয় যদি একটু ব্যাখ্যা করে দাও তাহলে বেশি ভালো হয়। কারণ বহিঃশর্ত 4টে বহিঃশর্ত রয়েছে: তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ, আলোর তীব্রতা। তাপমাত্রা লিখবে যে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এইটুকু লিখবে। 2 নম্বর বায়ুর আর্দ্রতা, যদি আর্দ্রতা বাড়ে তাহলে বাষ্পমোচন হার কমে, আর্দ্রতা কমলে বাষ্পমোচন হার বাড়ে। বায়ুপ্রবাহ যদি বেশি হয়, ওকে, তাহলে বায়ুপ্রবাহ বেশি হলে বাষ্পমোচন হার বাড়ে, আর বায়ুপ্রবাহ যদি অতিরিক্ত হয়ে যায় তবে কিন্তু আবার বাষ্পমোচন হার কমে যায়। আলোর তীব্রতা পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। ওকে, 4টে একটা করে লাইন লিখে দেবে। এরপর আমাদের প্রশ্ন অথবা দিয়ে এখানে দেখো 5-এর দাগে যে প্রশ্নগুলো পাবে প্রত্যেকটা ইন্টারনাল অপশান পাবে। 4.1 তার একটা অথবা পাবে, 4.2 তার একটা অথবা, 4.3 তার একটা অথবা, প্রত্যেকটার ইন্টারনাল অথবা পাবে। ওকে, এখানে আমাদের রক্তের গ্রুপ নির্ণয়ের দুটি গুরুত্ব এখানে তোমরা পাবে।
এই যে নিরাপদ রক্ত সঞ্চালন, রক্ত শ্রেণী নির্ণয়ের মাধ্যমে সঠিকভাবে দাতার রক্ত গ্রহীতার শরীরে নিরাপদে সঞ্চালন করা মানে পাঠানো সম্ভব হয়। 2 নম্বর এবিও বিসঙ্গতিটা লিখতে পারো ভালো একটা, যে রক্তদাতা এবং রক্ত গ্রহীতার সঠিক গ্রুপ না মিলিয়ে রক্ত সঞ্চালন করলে গ্রহীতা মানে যিনি অ্যাকসেপ্ট করছেন রক্ত, তার রক্তে আরবিসি বা মানে লোহিত রক্তকণিকার পিণ্ডভবন বা অ্যাগ্লুটিনেশন ঘটে। একে এবিও বিসঙ্গতি বলে। উদাহরণস্বরূপ এ শ্রেণী বি শ্রেণীকে বা ও শ্রেণীকে যদি রক্ত দেয় তাহলে এরকম ঘটনা বা এবিও বিসঙ্গতি কিন্তু ঘটে। দুটো লিখবে। রসের উৎসতে ধাপসমূহ ব্যাখ্যা করো। এখানে মানে শব্দ ছকের সাহায্যে করবে। ওকে, সব থেকে ভালো হবে এইটা লিখে দেবে। ওকে, মাটির কৈশিক জল আর জলদ্রবিত খনিজ লবণ অন্তঃবিশ্রমণ প্রক্রিয়ায় মূলেরমে পৌঁছায়, তারপর কোষান্তর অবিশ্রমণের মাধ্যমে মূলের বহিঃত্বক মানে বাইরের ত্বকে পৌঁছায়, তারপর আবার অভিশ্রমণের মাধ্যমে মূলের অন্তঃস্থকে পৌঁছায়, তারপরে পরিচক্র ভেদ করে মূলজ চাপের মাধ্যমে জাইলেম বাহিকায় প্রবেশ করে, রসের উৎসের মাধ্যমে সোজা একদম অভিকর্ষের বিপরীতে সোজা একদম পাতায় গিয়ে পৌঁছায়, তারপর বাষ্পমোচন হওয়ার ফলে বাষ্পমোচন টান সৃষ্টি হয়। এটা হচ্ছে রসের উৎসত। নেক্সট, এখানে আমাদের প্রশ্ন 4.3 নেফ্রনের ছবি। আমি সরাসরি তোমাদের এই ছবিগুলো, এই দুটো ছবি আমাদের যেটা রয়েছে রায়মার্টিন থেকে তোমাদের দেখায়, সুবিধা হবে। ওকে, রায়মার্টিনে এই ছবি দুটো আমার পছন্দ বেশি। ওকে, 384 পাতায় আমাদের ছবি আছে, এই ছবিটা তোমরা অঙ্কন করবে। নেফ্রনের ছবি এইটা, সব কিছু রয়েছে। অন্তর্মুখী ধমনিকা বলেছে, ম্যাজেটোগ্লোমেরুলাস, বোমেন ক্যাপসুল, দ্রবর্তী সংবর্তনালিকা, হেনরির লুপ, যেগুলো যেগুলো দেখাতে বলেছে দেখাবে। আর হৃৎপিণ্ডের যেটা লম্বচ্ছেদ সেটা রায়মার্টিনের 362 পাতায় পাবে। ওকে, এইটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, তাহলে এটা অঙ্কন করবে। এখানে রক্ত যেদিকে প্রবাহিত হচ্ছে রক্ত সংবহনের পথটাও কিন্তু দেখানো হয়েছে। তুমি চাইলে এটাও এক্সট্রা দেখিয়ে দিতে পারো। আর যদি ভাবো যে তীর চিহ্নগুলো করবে না, নাও করতে পারো, শুধু ছবিগুলো আঁকলে নিয়ে নামগুলো লিখে দেবে। ছবি সবই আঁকবে, তীর চিহ্নগুলো নাও দিতে পারো, নিয়ে যে কটা অংশ চিহ্নিত করতে বলেছে শুধু সেই কটাকে চিহ্নিত করে দেবে। ওকে, তাহলে হয়ে যাবে। তাহলে আজকে আমরা প্রথম স্কুলটা কমপ্লিট করলাম। আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের মূলের ধারণা যেটা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার, সেটা আমরা লাইভ ক্লাস প্রোভাইড করেছিলাম এবং চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছিলাম। ফিজিক্যাল সায়েন্সের আরও অনেক ক্লাস তোমাদের লাইভ ক্লাস আমরা প্রোভাইড করব। ক্লাস 7, 8 এগুলোরও লাইভ ক্লাস চলছে পরিবেশ বিজ্ঞান বা সায়েন্সের ক্ষেত্রে। তোমাদেরও ক্লাস 9-এর লাইভ ক্লাস কিন্তু হবে। মাঝে মধ্যে আমি এই প্রশ্ন প্রস্তুতির এগুলো কিন্তু করিয়ে দেবো। জীবন বিজ্ঞান বা তার পাশাপাশি ভৌত বিজ্ঞান যেগুলো রয়েছে সেগুলো আমি আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করবো। ওকে, তোমরা সেগুলো দেখবে। ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।